আত্মীয় শব্দটা শুনে তিহান চুপ হয়ে যায়। বুকের ভিতর এক শূন্য অনুভূতির দেয়াল সৃষ্টি হয়। তারা এখন অবস্থান করছে কলেজ গাউনে। প্রথমে এই গাউনে মেঘের সাথে দেখা হয়েছিল তিহানের। বৃষ্টি ভেজা এক আবেগময় মুহূর্তের সাক্ষী হয়েছিল এই কলেজ গাউন। প্রথমবার কোনো নারীর রূপের মায়ায় মুগ্ধ হয় এক যুবক। নিজের মনের অজান্তে খেই হারিয়ে ভালোবাসা নামক এক অদ্ভুত অনুভূতির মায়াজাল তৈরি হয়। মানুষ বলে প্রথম প্রেম ভোলা যায় না। হয়তো তিহানও পারবে না মেঘকে ভুলতে। কিন্তু আদ্রিয়ানের সাথে কি মেঘের কোনো সম্পর্ক রয়েছে, না তারা শুধুই আত্মীয়? গাড়ির বাহিরে দাঁড়ান দুইজনের হাস্যোজ্জ্বল মুখ সেই সাক্ষ্য দিচ্ছে না। তবে কি তিহানের সন্দেহ ভুল না সঠিক? হঠাৎ ভাবনার জগতে তিহানকে হারিয়ে যেতে দেখে পাশে থাকা নুহা অবাক হয়। মুখ চোখ এমন চুপসে কেন গেছে তিহানের? শান্ত আর নির্জীব হয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। নুহা একবার ডাক দেয়, তিহান, কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? শুনছেন তিহান? কিন্তু নুহার কথায় কোনো সাড়া দেয় তিহান। ভাবলেশহীন ভঙ্গিতে পূর্বের ন্যায় শরীর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। তার মস্তিষ্ক জুড়ে এখন মেঘের খেয়াল। নুহা এবার তার ডান হাত উঁচু করে বুড়ো আঙুল দিয়ে শব্দ করে আওয়াজ করে তিহানের চোখের সামনে। এরপর বলে, শুনছেন তিহান, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? নুহার ডাকে ঘোর কাটে তিহানের। চিন্তিত মুখশ্রী স্বাভাবিক করে বলে ওঠে, না, আমার কি হবে, তুমি ক্লাসে যাও, আমি বাইক পার্ক করে আসছি। সাধারণ কণ্ঠে তিহান কথা বললেও নুহার স্বাভাবিক মনে হয়নি। কিন্তু ক্লাস শুরুর ঘণ্টা বেজে যাওয়ায় আর কথা বাড়ায় না সে, চুপচাপ ক্লাসে চলে যায়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ হতাশ ভঙ্গিতে কলেজ গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে তিহান। এরপর বাইক পার্ক করে ক্লাসরুমে চলে যায়। প্রতিদিনের মতো ক্লাসরুমের শেষের সারিতে বসে আছে মেঘ। ক্লাসরুমে হয়তো এক্ষুনি স্যার প্রবেশ করবে। প্রত্যেকে নিজ নিজ সিটে বসে পড়েছে। বাইক পার্ক করে আসতে দেরি হয়ে গেছে তিহানের। আজ সে আশা করেছিল মেঘের সাথে বসবে, নিজের মনের অনুভূতির কথা মেঘকে জানাবে, কিন্তু তা আর সম্ভব হয়নি। আজ অন্য এক ছাত্রী বসেছে মেঘের পাশে। ক্লাসরুমের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মেঘের দিকে তাকায় তিহান। কিন্তু শেষের সারিতে অন্য ছাত্রীকে বসতে দেখে তার মন ভেঙে যায়। তার মুখে থাকা হাসি বিলুপ্ত হয়ে যায়। হতাশ হয়ে তিহান আশেপাশে ফাঁকা সিট খুঁজতে লাগে তার বসার জন্য। কিন্তু সম্পূর্ণ ক্লাস ছাত্রছাত্রী দ্বারা পরিপূর্ণ ছিল। বসার জন্য কোনো সিট খালি ছিল না। ঠিক তখনই তার চোখ যায় দ্বিতীয় সারিতে ফাঁকা সিট রয়েছে। তিহান এগিয়ে আসে সেখানে। কিন্তু ওই সিটের পাশে নোহাকে দেখে অবাক হয়ে যায়। তিহান বলে, নোহা, তুমি এখানে বসেছ? দ্বিতীয় সারিতে তিহানকে এগিয়ে আসতে দেখে নোহা অবাক হয়নি, বরং মনে মনে খুশি হয়। মূলত নোহা জানত ক্লাসে কোনো ফাঁকা সিট নাই। সব ছাত্রছাত্রীরা আগে থেকেই ফিল আপ করে রেখেছে। তাই সে ইচ্ছা করে তার পাশের সিটে নিজের এক বই রেখে দিয়েছিল, যেন ওই সিটে কেউ না বসে। ক্লাসরুমের দরজায় তিহানকে দেখে সে তার বই উঠিয়ে নেয়, যেন তিহান সন্দেহ না করে। স্বাভাবিক কণ্ঠে তিহানের প্রশ্নের উত্তর দিয়ে নুহা বলে ওঠে, কেন তিহান, আপনি কি কোনো ফাঁকা সিট খুঁজে পান নাই? এখানে বসতে চান? নুহার কথা শুনে আশেপাশে তাকায় তিহান। সত্যি ক্লাসে কোথাও ফাঁকা সিট নাই। তাই সে বাধ্য হয়ে হ্যাঁ বোধক সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলে, এখানে বসতে চাই। সিটে বসার আগে একবার ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকায় তিহান। বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে মেঘ। ক্লাসের পড়াশোনা রিভাইজ করছে হয়তো। নুহা একটু সরে গিয়ে জায়গা দেয় তিহানের বসার জন্য। প্রায় 10 মিনিট পর ক্লাসে উপস্থিত হয় আদ্রিয়ান। ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস তার। ক্লাসরুমে আদ্রিয়ান প্রবেশ করার পর সব ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ায়। হাসি মুখে বলে একত্রে বলে ওঠে, গুড মর্নিং স্যার। আদ্রিয়ান মিষ্টি হাসি উপহার দিয়ে সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে ওঠে, গুড মর্নিং স্টুডেন্ট। যথারীতি নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু হয়ে যায়। বোর্ডে পড়াশোনা বোঝান শুরু করে আদ্রিয়ান। মেঘও তার ক্লাসের উপর যথেষ্ট মনোযোগ হয়। দ্বিতীয় সারিতে বসে নুহা আর তিহানও ক্লাস করতে থাকে। আজ মেডিকেল কলেজে জিয়া এসেছে। ইরফান সাহেব এই কলেজের শেয়ার হোল্ডার। তার একমাত্র মেয়ে জিয়া। বাবার অনুপস্থিতিতে কলেজ পরিদর্শন করবে সে, তাই কলেজের টিচার হয়ে জয়েন করেছে। যদিও তার মূল উদ্দেশ্য আদ্রিয়ানের সাথে দেখা করে তার সাথে একান্ত সময় কাটাবে। সকালে প্রিন্সিপালের অফিসে গিয়ে জিয়ার সাথে দেখা হয় আদ্রিয়ানের। প্রথমে জিয়াকে দেখে অবাক হলেও পরে প্রিন্সিপালের কাছ থেকে জিয়ার জয়েন করার কথা শুনে প্রচণ্ড বিরক্ত হয় আদ্রিয়ান জিয়ার কথা শুনে। কাল খুব কষ্ট করে বাসায় কয়েক মুহূর্তের জন্য সহ্য করেছে সে জিয়াকে, কিন্তু এখন সারাদিন কলেজে এই জিয়ার ন্যাকামি কি করে সহ্য করবে আদ্রিয়ান? আর জিয়া যদি সবসময় আদ্রিয়ানের পিছু পিছু ঘোরাঘুরি করে, তখন মেঘের অবস্থা কেমন হবে? প্রিন্সিপাল রুমে জিয়ার সাথে আর কথা বাড়ায় না আদ্রিয়ান, শুধু সৌজন্যবোধক অভিনন্দন জানিয়ে তার ক্লাসরুমে চলে আসে। ঘড়িতে সময় 11:30। আদ্রিয়ানের ক্লাস প্রায় শেষ। কালের ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনা দেখিয়ে ছুটি দিতে যাবে, তখন হঠাৎ দরজায় নক করার শব্দ শোনা যায়। আদ্রিয়ান টেবিল থেকে মাথা উঁচু করে দরজার দিকে তাকায়। অপর পাশ থেকে দরজার লক খুলে ভেতরে প্রবেশ করার অনুমতি চেয়ে জিয়া বলে, ডক্টর আদ্রিয়ান, মে আই কাম ইন? ক্লাসের সকল ছাত্রছাত্রী জিয়ার দিকে নাকায়।
শেষের সারিতে বসে থাকা মেঘ হঠাৎ জিয়াকে কলেজে দেখে অবাক হয়ে যায়। জিয়া এখানে কি করছে? জিয়া এখানে কি করছে? মেঘ সন্দিহান দৃষ্টিতে টেবিলে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের দিকে তাকায়। অতিরিক্ত বিরক্তি আর মৃদু রাগে ভ্রু কুচকায় আদ্রিয়ান। ক্লাসে ডিস্টার্ব করা ইচ্ছা করছে এক্ষুনি ধমক দিতে জিয়াকে, কিন্তু তা সে পারবে না। জিয়া এখন এই কলেজের টিচার। আদ্রিয়ান অনুমতি দিয়ে বিরক্তিমাখা মুখশ্রী নিয়ে প্রশ্ন করে ওঠে, ডক্টর জিয়া, আপনি হঠাৎ আমার ক্লাসরুমে? কোনো বিশেষ প্রয়োজন ছিল কি? জিয়ার নমনীয় ব্যবহার দেখে মৃদু হেসে বলে ওঠে, প্রিন্সিপাল স্যার জরুরি নোটিশ দিয়েছে, যার বিষয়ে কথা বলার প্রয়োজন ছিল। অনুমতি দিলে ভিতরে আসতে পারি? প্রিন্সিপালের নোটিশের কথা শুনে আদ্রিয়ানার বাড়তি কোনো কথা বলে না, যথেষ্ট ভদ্রভাবে বলে ওঠে, জি অবশ্যই ভিতরে আসুন। হাতে থাকা কাগজ নিয়ে জিয়া দ্রুত ভিতরে চলে আসে। ফার্স্ট ইয়ারে পড়া ছাত্রছাত্রীর জন্য মেডিকেল কলেজ থেকে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা পাহাড়ি এলাকায় গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দেবে, দুর্গম এলাকার জনগণকে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে পরিচিত করে তুলবে। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক এমন নোটিশ এসেছে, যার মূল দায়িত্ব পড়েছে আদ্রিয়ান আর জিয়ার উপর। জিয়া আর আদ্রিয়ান দুইজনে মিলে সব ছাত্রছাত্রীকে এই ক্যাম্প সফল করতে গাইড করবে। ক্লাসের সব ছাত্রছাত্রী অনেক খুশি হয়, কিন্তু মেঘ শুধু চুপচাপ সামনে থাকা দুইজন মানুষের দিকে তাকিয়েছিল, যারা এখন হাস্যোজ্জ্বল মুখ নিয়ে নোটিশ নিয়ে আলোচনা করছে। আদ্রিয়ান আর জিয়াকে একসাথে দেখে মেঘের হিংসা হচ্ছে না, বরং কষ্ট হচ্ছে। এক অজানা ভয় তার অন্তর্জুড়ে আধিপত্য লাভ করেছে। উভয়ের হাস্যোজ্জ্বল দেখার ধৈর্য আর মেঘের হলো না, চোখ সরিয়ে নিল সে। হাতে থাকা কলম শক্ত করে ধরে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। নোটিশ নিয়ে জিয়ার সাথে কথা বলার মাঝে আদ্রিয়ানের দৃষ্টি যায় মেঘের দিকে। মাথা নিচু করে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে মেঘ। বুকের ভিতর ধক করে উঠল আদ্রিয়ানের। মেঘকে কষ্ট পেতে দেখতে পারবে না আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, মেঘ, টেবিলে থাকা অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে আমার কেবিনে আসো, দ্রুত আসবে। আদ্রিয়ানের আদেশ শুনল মেঘ, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ক্লাস থেকে বেরিয়ে যায় ওরা দুইজন। আশেপাশে সকল ছাত্রছাত্রী জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখে বলছে তাদের দুইজনকে একসাথে দারুণ মানাবে। জিয়া ম্যাম কত সুন্দরী, আর আদ্রিয়ান স্যারও যথেষ্ট সুদর্শন। কাপল হলে মন্য হবে না। কিন্তু মেঘ সব কথা শুনল, বিষণ্ণ মন নিয়ে কিছুক্ষণ বসে থাকে। প্রায় 30 মিনিট পর টেবিলে থাকা অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে আদ্রিয়ানের রুমের দিকে এগিয়ে যায় মেঘ। আদ্রিয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে নিজের মুড ঠিক করে। এরপর যখন দরজায় কড়া নাড়তে যাবে, তার আগেই ভিতর থেকে দুইজনের হাসির শব্দ শোনে। মেঘ নক না করে মাথা উঁচু করে একবার কাঁচের দরজা দিয়ে ভিতরে তাকায়। কেবিনের ভিতরে চেয়ারে বসে ল্যাপটপের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে আছে আদ্রিয়ান, আর তার কাঁধে হাত রেখে ঝুঁকে ল্যাপটপ দেখছে জিয়া। কাঁধে থাকা জিয়ার হাতের উপর দৃষ্টি নিক্ষেপ করে মেঘ। আদ্রিয়ান একবারও জিয়ার হাত সরায় নাই, উল্টো একে অপরের কাছাকাছি এসে তারা দুইজনে খিলখিল করে হেসে উঠেছে। এই দৃশ্যটা দেখে কেন জানি মেঘের ভীষণ কষ্ট লাগল। চোখে বিন্দু বিন্দু জল জমতে শুরু করল। হাতে থাকা কলম শক্ত করে ধরে চোখের বিসর্জন দেয় মেঘ। মেঘ কিছুক্ষণ এমনই করে দাঁড়িয়ে থাকল। তার পা দুটি যেন চলার শক্তি হারিয়ে ফেলেছে, অবশ হয়ে গেছে। জিয়া সব সময় আদ্রিয়ানের কাছাকাছি আসার চেষ্টা করে, তা মেঘ জানে। কিন্তু আদ্রিয়ান, সে কোনো জিয়ার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে না। তবে কি আদ্রিয়ানের আর মেঘকে ভালো লাগছে না? হয়তো তাই। মেঘের আর ভিতরে প্রবেশ করার ইচ্ছা হলো না। ওদের দুইজনের মধ্যে একান্ত মুহূর্তের মধ্যে বাধা দেওয়ার সে কে? কাবাবে হাড্ডি হয়ে থাকতে চায় না মেঘ। যখন আদ্রিয়ান চায় জিয়ার সাথে থাকতে, তার সাথে কথা বলতে, হাসতে, তবে মেঘ কোনো বিরক্ত করবে না, চুপচাপ তার জীবন থেকে সরে দাঁড়াবে। গত 9 বছর ধরে একা একা থাকতে পেরেছে, এখনও পারবে। দরজার কিনার থেকে সরে দাঁড়ায় মেঘ। দরজার পাশ দিয়ে একজন সিনিয়র মেয়ে যাচ্ছিল। মেঘ তাকে থামিয়ে সাহায্য চেয়ে বলে, আপু, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবে? সিনিয়র মেয়েটা অবাক হয়ে বলে, কি সাহায্য বলো। মেঘ তার হাতে থাকা খাতা এগিয়ে দিয়ে বলে, তুমি কি এই খাতা আদ্রিয়ান স্যারের কেবিনে পৌঁছে দিতে পারবে? আমার শরীরটা একটু অসুস্থ লাগছে, তাই ভিতরে যাব না। সিনিয়র মেয়েটা খাতা নিয়ে হাসি মুখে বলে, ওকে, আমি খাতা দিয়ে দিব, তুমি যাও। মেঘ সৌজন্যতার সহিত বলে, ধন্যবাদ আপু। কেবিনের দিকে একবার তাকায়, এরপর পুনরায় বড় বড় পা ফেলে দ্রুত চলে যায় সেখান থেকে। সিনিয়র মেয়েটা খাতা নিয়ে এগিয়ে যায় আদ্রিয়ানের কেবিনে। এরপর দরজায় কড়া নেড়ে বলে, আদ্রিয়ান স্যার, ভিতরে আসব? হঠাৎ অপরিচিত কণ্ঠ শুনে আদ্রিয়ান আর জিয়ার হোশ ফিরে আসে। আদ্রিয়ান ল্যাপটপের থেকে মুখ তুলে তাকায়, নিশ্চয়ই মেঘ এসেছে। কিন্তু জিয়া বিরক্ত হয় একটু। আদ্রিয়ানের কাছে যেতেই কোথা থেকে উটকো ঝামেলা চলে আসে। আদ্রিয়ান বলে, ভিতরে আসো। সিনিয়র মেয়েটা দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তবে তাকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায়। মেঘ হাসেনি, সে তো মেঘকে খাতা নিয়ে আসতে বলেছিল। সিনিয়র মেয়েটা বলে, স্যার, আপনার খাতা। মেঘ হাসেনি, আমি মেঘকে খাতা নিয়ে আসতে বলেছিলাম। স্যার, আমায় এক মেয়ে খাতা ধরিয়ে দিয়ে চলে গেল, ওর নাকি শরীর অসুস্থ লাগছে, তাই। ও আচ্ছা, তুমি খাতা রেখে চলো যাও। ওকে স্যার।